পুরনো প্রেম কি কখনো ফিরে আসে নাকি সময়ের সাথে সাথে সম্পর্কের সমীকরণগুলো পুরোপুরি বদলে যায়? আজকে যে গল্পটি বলবো সেটা কোনো সাধারণ ভালোবাসার গল্প নয়, বরং এটি একটি ইগো, ক্যারিয়ার এবং ভাগ্যের এক অদ্ভুত খেলা। ছেলেটি একসময় ক্লাসের ব্যাকবেঞ্চার ছিল, কিন্তু হঠাৎ করেই যখন সে চাকরি নেয় দেখতে পায় তার অফিসের বস হচ্ছে তারই ক্লাসের একটি মেয়ে, আর এই মেয়েটি কলেজে থাকাকালীন তাকে ভালোবাসতো। তখন ভাবুন তো পরিস্থিতি কতটা জটিল হতে পারে। অন্যদিকে ভালোবাসার গল্প চলতে চলতে হঠাৎ করেই গল্পটা এমন একটা থ্রিলারের রূপ নেবে যেটা আপনি ভাবতেই পারবেন না। ধীরে ধীরে টান টান উত্তেজনা আর থ্রিলিং ইভেন্টগুলো আপনাকে গল্পে ধরে রাখতে বাধ্য করবে। তো শেষ পর্যন্ত তাদের এই ভালোবাসার গল্পটা কিভাবে শেষ হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালের একদম লেটেস্ট তেলুগু রোমান্টিক থ্রিলার মুভি আল্লা ছেড়ে সীতারুমি চেন্তাকু। তো আশা করি এই মুভিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই মারুতিকে দেখানো হয়। এই মারুতি একজন ছোটখাটো মেকানিক, অর্থাৎ টায়ার পাঞ্চার হলে, সাইকেল, রিক্সা, ছোটখাটো জিনিস নষ্ট হলে সেগুলো সে ঠিক করে। তার একটা দোকানও রয়েছে। সে যখন সকালবেলাতে কাজে বের হচ্ছিল তার মেয়ে মারুতিকে বলে, বাবা কালকে আমার স্কুলের ফি দিতে হবে। মারুতি বলে, কালকে দিতে হবে তো, কালকে দেখা যাবে। এই বলে সে চলে আসে। কিন্তু মারুতি যখন সাইকেল দিয়ে তার দোকানে যাচ্ছিল সে অদ্ভুত একটা কাজ করে। ছোট ছোট পিনগুলো সে রাস্তার মধ্যে ফেলে দিচ্ছিল। এরপরেই ছোট্ট একটা ছেলে ছোটুকে সাইকেল দিয়ে যেতে দেখা যায়। আসলে ছোটু ঘুরে ঘুরে চা বিক্রি করে। এরপরেই দেখা যায় ছোটুকে পুলিশ স্টেশনে এসে সবাইকে চা খাওয়াতে। আর এভাবেই সারাদিন চা বিক্রি করার পরে রাতে সে মারুতির দোকানে আসে, মারুতিকে চা খাওয়ায়। এই ছোট বোবা ছিল, সে ইশারায় মারুতিকে বলে তার সাইকেলে হাওয়া ভরে দিতে। মারুতি সেটাই করে। এরপরেই দেখা যায় এই ছোটুর সাথে মজা নিতে থাকে মারুতি, অর্থাৎ সে যে বোবা সেও তার মতো অভিনয় করতে শুরু করে। যাই হোক, হাওয়া ভরার পরে ছোট যখন চায়ের টাকা পায় তখন মারুতি বলে, তুমি আমাকে চা খাইয়েছো, আমি তোমার সাইকেলের চাকায় হাওয়া ভরে দিয়েছি, দুজনেরটা সমান সমান হয়ে গেছে, এখন তোমাকে আর কোনো টাকা দেব না। এরপরে ছোট সাইকেল নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু হঠাৎ করেই সামনে দিয়ে একটি গাড়ি চলে আসে। আর যেহেতু মারুতি আগে থেকেই রাস্তার ভেতরে পিনগুলো ফেলে রেখেছিল, দেখা যায় সেই পিনগুলো গাড়ির চাকাতে ঢুকে গাড়িটা পাঞ্চার হয়ে যায়। আর এতে করেই গাড়ি এবং সাইকেলের সাথে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যদিও ছোট তেমন একটা ব্যথা পায় না, কিন্তু সে সাইকেল থেকে পড়ে যায় আর সেই গাড়িটাও থমকে যায়। এরপরেই ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। মিথিলাকে দেখানো হয় যে রেস্টুরেন্টে একটি ছেলের সাথে দেখা করতে এসেছিল। আসলে তাদের পারিবারিকভাবে বিয়ে ঠিক করার কথা ছিল, কিন্তু প্রথম দেখাতেই ছেলেটি মিথিলাকে বলে বিয়ের পর তার চাকরি করা যাবে না। এছাড়াও তাকে বিভিন্ন কন্ডিশন দিতে থাকে, এটা করা যাবে না, ওটা করা যাবে না। এইসব কথা শোনার পরে মিথিলা একেবারে ডিপ্রেসড হয়ে যায়, আর সাথে সাথেই সে ছেলেটার সাথে বিয়ে ভেঙে দিয়ে চলে আসে। এরপরেই রামকে দেখানো হয়। রাম আসলে একটা অফিসে এসেছিল জবের ইন্টারভিউ দেবার জন্য, আর সেখানে সে ওয়াশরুমে দাঁড়িয়ে স্মোক করছিল টেনশন কমানোর জন্য। আর তখনই সেখানে তাকে মিথিলা দেখে ফেলে। মিথিলা এই অফিসেই জব করে। মিথিলা রামকে দেখার পরে অবাক হয়ে যায়। আসলে মিথিলা আর রাম দুজনেই একই কলেজে পড়তো। মিথিলা আরও একটু শিওর হবার জন্য সেই মেন্স ওয়াশরুমের ভেতরেই ঢুকে যায় এবং রামকে ভালো করে দেখে। দেখার পরে সে অনেক খুশি হয়ে যায়। কারণটা হচ্ছে কলেজে থাকাকালীন এই মিথিলা রামকে পছন্দ করত অনেক বেশি। এরপরেই সেই সময়ের ঘটনা দেখানো হয় যখন রাম আর মিথিলা একই কলেজে পড়তো। আর ওই কলেজে থাকাকালীন রামের একটা গার্লফ্রেন্ডও ছিল, আর মিথিলা এই সব কিছু জানতো। মিথিলা সবকিছু জানার পরেও রামকে ভালোবাসতো, দূর থেকে তাকে সবসময় দেখতো। এরপরে মিথিলার বান্ধবী তাকে বলে, তুমি তো জানো রামের একটা গার্লফ্রেন্ড রয়েছে, কিন্তু তারপরেও তুমি ওর পিছনে কেন পড়ে আছো? মিথিলা বলে, কলেজের বেশিরভাগ রিলেশনশিপগুলোই বেশি দিন টিকে না, মাঝে ব্রেকআপ হয়ে যায়। ঠিক দেখবে রাম এবং ওর গার্লফ্রেন্ডেরও ব্রেকআপ হয়ে যাবে, আর আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই আশাতেই মিথিলার কলেজ লাইফ শেষ হয়ে যায়। আর কলেজ লাইফের পরে মিথিলা আজকে প্রথমবারের মতো রামকে দেখে। দেখা যায় এই অফিসে রামের আরও একজন বন্ধু জব করে, আর সেই বন্ধুই রামকে এই অফিসে জব ইন্টারভিউ দিতে বলেছিল। রাম আসলে একজন ব্যাকবেঞ্চার ছিল, পড়ালেখায় তেমন কখনোই ভালো ছিল না, এই জন্য এখন পর্যন্ত কোথাও তার জব হয়নি। কিন্তু রামের সেই বন্ধু তাকে মোটিভেট করতে থাকে, বলে তুমি শুধু ভালো করে ইন্টারভিউটা অ্যাটেন্ড করো, আশা করি তোমার জবটা হয়ে যাবে। এদিকে যখন ইন্টারভিউর সময় আসে, ইন্টারভিউতে সেখানে একজন মেম্বার হিসেবে মিথিলাও ছিল। সেও রামের ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছিল।
মিথিলা একেবারে মন থেকে চাইছিল রাম যেন এই অফিসেই জবটা পায়। এই জন্য সে তাকে একেবারে সহজ সহজ প্রশ্নগুলো করছিল। এছাড়া কিছু পার্সোনাল প্রশ্নও করে, যে তার গার্লফ্রেন্ড আছে কিনা, এখন সে কি করে। এছাড়া কলেজ শেষ করার পরে এখন পর্যন্ত কোনো জবে তুমি কেন ঢুকোনি। রাম বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, কোনো একটা পার্সোনাল কারণে কলেজের পরে আমি আর জব করিনি। এদিকে দেখা যায় সেই ইন্টারভিউ বোর্ড মেম্বারদের মধ্যে সুধাকর ছিল, আর এই মিথিলাকে সুধাকর ওয়ান সাইডেড লাভ করত। সে মিথিলার প্রশ্নগুলো শুনে বুঝতেই পারছিল না রামকে সে ইন্টারভিউ নিচ্ছে নাকি বিয়ের জন্য বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছে। যাই হোক, পরে মিথিলা রামকে একেবারে সিলেক্ট করে নেয় এবং তার টিমেও নিয়ে নেয়। রাম তার বন্ধুর সাথে কথা বলে, আমি বুঝতেই পারলাম না এই জবটা আমি কি করে পেলাম। রামের বন্ধু বলে, জব কেন হবে না, কলেজে থাকতে আমি তোমারটা দেখে লেখে পাশ করেছি, আমার জব হলে তোমারটা কেন হবে না। এখন থেকে এই অফিসে আমরা দুজন মিলে চিল করব। সেই দিন সন্ধ্যাবেলাতেই দুই বন্ধু রামের চাকরি পাওয়ার খুশিতে পার্টি করছিল, মদ খাচ্ছিল। সেখানে রামের বন্ধু তাকে বলে, তোমার বস মিথিলার থেকে একটু সাবধানে থেকো, ও একটা সাইকো পুরোপুরি। আমাদের অফিস আওয়ার 8 ঘন্টা, কিন্তু ও সবাইকে 10 ঘন্টা কাজ করায়। পরের দিনই দেখা যায় মিথিলা তার কলেজের সেই বান্ধবীকে তার অফিসে ডাকে, আর সেখানে সে রামকে দেখায়। মিথিলার সেই বান্ধবী জিজ্ঞেস করে, ও এখানে কি করছে। মিথিলা বলে, জবের ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল, আমি সিলেক্ট করেছি এবং রেখে দিয়েছি আমার টিমে। তোমাকে বলেছিলাম না কলেজের বেশিরভাগ রিলেশনশিপই টেকে না, ওটাও টেকেনি। আমি জিজ্ঞেস করেছিলাম, ওর গার্লফ্রেন্ড নেই, আর এখন আমাদের রিলেশনশিপটা শুরু হবে। কিছুক্ষণ পরেই মিথিলা রামকে তার কেবিনে ডেকে নেয়, আর এভাবেই বসে বসে বিভিন্ন কথা বলে। আসলে মিথিলা রামকে দেখার জন্যই তাকে তার কেবিনে ডেকেছিল, কিন্তু রাম সেখানে বসে একেবারে অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিল। এরপরে রাম যখন মিথিলার কেবিন থেকে বের হয়, সুধাকর এটা দেখে ফেলে আর তাকে জিজ্ঞেস করে, তুমি মিথিলার কেবিনে কি করছিলে, তোমার যদি কিছু প্রয়োজনই হয় তুমি আমাকে বলবে। আর এভাবেই তাকে আরও কিছু কথা শোনায়। এই সুধাকর যখনই রামকে কিছু বলতে যাবে, তার ফ্রেন্ড এসে রামকে বাঁচিয়ে নেয়। এদিকে মিথিলা রামের সাথে সবসময় মিষ্টি ভাষায় কথা বললেও বাকি কলিগদের সাথে সে একেবারে ভিন্ন ছিল। যেমন রামের বন্ধুকেই সে গাদা গাদা কাজ দিয়ে রাখত আর বলতো সেগুলো কাজ শেষ করেই তবেই যেন বাড়ি ফিরে। এছাড়া মিথিলা আজকে এই কাজটা করেছিল তারও একটা কারণ রয়েছে, কারণ রামের বাসাটা অফিস থেকে অনেকটাই দূরে, আর রাম বেশিরভাগ সময় তার বন্ধুর সাথেই বাসায় যাতায়াত করে। এই জন্য মিথিলা তার বন্ধুকে আটকে দিয়েছে। এরপরে মিথিলা নিজে থেকেই রামকে বলে সে তাকে লিভ দেবে, রাম যেন তার সাথেই আসে। যদিও রামের যাবার ইচ্ছে ছিল না, কিন্তু বস বলেছে যেতে তো হবেই। এছাড়া বেশিরভাগ সময় মিথিলা রামকে বলে তাকে পিক করার জন্য। রামও সেটাই করছিল। একদিন তো মিথিলা রামকে বলেই বসে তাকে শপিং করানোর জন্য নিয়ে যেতে, কিন্তু রাম বলেছিল তার বন্ধুর বার্থডে সানডেতে, এজন্য সেখানে তাকে শপিং করতে যেতে হবে। আর এতে মিথিলার মন খারাপ হয়ে যায় আর সে রেগে যায়। পরের দিনই অফিসে আসার পরে রামের সেই বন্ধুকে জেদের বসে আবারও অনেকগুলো কাজ দিয়ে দেয়। রামের বন্ধুও বুঝতে পারছিল মিথিলা তাকে কেন এত এত কাজ দেয়। এই জন্য সেখান থেকে বের হয়ে রামের বন্ধু রামকে এসে গালাগালি করতে থাকে আর বলে, তুমি যখন থেকে এই অফিসে জয়েন হয়েছো মিথিলা আমাকে একের পর এক কাজ দিয়েই চলছে। আরে তুমি আমাকে এই সব কিছু থেকে বাঁচাও, আর ও যা যা বলে সব কিছু মেনে নাও। রামও এরপরে বাধ্য হয়ে মিথিলার প্রত্যেকটা কথা শুনে তার আবদার মেটায়। এদিকে একদিন দেখা যায় রাতের বেলা আবারও দুই বন্ধু মিলে মদ খাচ্ছিল, গল্প করছিল। রামের বন্ধু রামকে বলে, আমার মনে হয় মিথিলা তোমাকে পছন্দ করে, আর এই জন্যই যেই তোমার কাছে আসুক না কেন মিথিলা তাকে কাজ দিয়ে ব্যস্ত করিয়ে দেয়, যাতে করে সে তোমার সাথে বেশি সময় কাটাতে পারে। রাম তার বন্ধুর কথা একেবারে হালকাভাবে নেয় আর বলে, তুমি সব কি বলছো, উল্টোপাল্টা কথা, এ ধরনের কিছুই নয়। তখনই মিথিলা তাকে কল করে। রাম ফোন রিসিভ করতেই মিথিলা তাকে মিষ্টি ভাষায় বলে, তুমি এখন কি করছো রাম। রাম বলে, আসলে বন্ধুর সাথে সময় কাটাচ্ছিলাম। তখনই মিথিলা বলে, ও সরি, তোমাকে ডিস্টার্ব করলাম। আর এভাবেই সাথে সাথে সে ফোনটা কেটে দেয়। এরপরে রামের বন্ধু রামকে বলে, তুমি এক কাজ করো, মিথিলা ম্যাডামকে বিয়ে করে নাও, আর এতে করে আমার উপর থেকে কাজের প্রেশারটা একটু কমবে। রাম তখন তার বন্ধুকে বলে, মিথিলা আমার বস, আর আমি প্রতিদিন তাকে বস হিসেবেই লিফটটা দেই। এছাড়া আমাদের মধ্যে যা কথাবার্তা হয় সেটাও বস হিসেবেই, আমাদের মধ্যে আলাদা কোনো সম্পর্ক নেই। এছাড়া মিথিলা ডোমিনেটিং টাইপের মহিলা, আমি যদি ওকে বিয়ে করি ও বাড়িতেও আমার বস হিসেবেই থাকবে, সারা জীবন আমাকে ডোমিনেট করে চলবে। ঠিক তখনই তারা খেয়াল করে মিথিলা আসলে তখন ফোনটা কাটেনি, এখনও সে লাইনেই রয়েছে। সাথে সাথে রাম ফোনটা কেটে দেয় আর সে তার বন্ধুকে জিজ্ঞেস করে, মিথিলা কি সব কথা শুনে ফেলেছে। তার বন্ধু বলে, সেটা তো আমি জানি না, আর এখন থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, আমি চললাম।
পরের দিন সকালবেলাতেই রাম মিথিলাকে কল করে আর জিজ্ঞেস করে, ম্যাম আপনি কোথায়? মিথিলা রেগে বলে, কোথায় আর থাকবো, অফিসে। অর্থাৎ আজকে মিথিলা রামকে না নিয়েই চলে এসেছে। প্রতিদিন মিথিলাই রামকে কল দিত তাকে নিয়ে আসার জন্য, আর আজকে মিথিলা একাই চলে এসেছে। রাম অনেক কষ্টে অটো নিয়ে বিভিন্নভাবে অফিসে পৌঁছে যায়, কিন্তু অফিসে আসার সাথে সাথে সুধাকর তাকে দাঁড় করায় আর জিজ্ঞেস করে তার লেট হলো কেন। এইভাবে আরো বেশ কিছু প্রশ্ন করে। তখনই রামের বন্ধু সেখানে চলে আসে আর রামকে সেই পরিস্থিতি থেকে আবারও বাঁচিয়ে নেয়। রাম বুঝতে পারে মিথিলা তার কথা শুনে ফেলেছে, কারণ অফিসে আসতেই মিথিলা রামকে একগাদা কাজ দিয়ে বসিয়ে রাখে। আর এভাবেই অফিস থেকে বের হতে তার অনেক লেট হয়, বাসে যেতেও তার অনেক কষ্ট হয়। আর এভাবেই বেশ কয়েকদিন চলছিল। এরপরে মিথিলার বার্থডে আসে আর অফিসের সবাইকে মিথিলা তার বার্থডেতে ইনভাইট করে। বার্থডের দিন সন্ধ্যায় সবাই মিথিলার বাসায় সেই পার্টিতে অ্যাটেন্ড করে। রামও সেখানে ছিল। এক ফাঁকে মিথিলা রামের বন্ধুকে পাশে ডেকে নিয়ে যায় আর বলে, রামের তো একটা গার্লফ্রেন্ড ছিল, ওটার কি হয়েছে? রামের বন্ধু যা হয়েছে সেটা বলতে শুরু করে। বলে, রাম এবং তার বন্ধু একদিন বাইকে করে যাচ্ছিল, কিন্তু বাইকের পেট্রোল শেষ হয়ে যাওয়াতে তার বাইকটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ করেই রামের চোখ পড়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে, কারণ সেই গাড়ির ভেতরে রামের গার্লফ্রেন্ড এবং আরও একটি লোক ঘনিষ্ঠ অবস্থায় ছিল। অর্থাৎ রামের গার্লফ্রেন্ড তাকে এবং সেই ছেলেটিকে একসাথে ঠকাচ্ছিল। রাম এটা দেখে হতবাক হয়ে যায়। মেয়েটিটা দেখার পরে তাড়াতাড়ি বাইরে চলে আসে। রামকে বোঝানোর চেষ্টা করে যে সে যা দেখেছে ভুল দেখেছে, কিন্তু রাম নিজের চোখকে অবিশ্বাস করবে কি করে। আর তখন থেকেই সে তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে চলে আসে। রাম সেদিন এমনভাবে ভেঙে গিয়েছিল যে সেই দিনের পর থেকে রাম আর কখনোই হাসেনি। কথাটা শোনার পরে মিথিলার অনেক মন খারাপ হয়। মিথিলা এরপরেই রামের কাছে আসে আর তাকে সরি বলে, আমি জেনে বুঝেই তোমাকে এত বেশি বেশি কাজ দিয়েছি, তোমাকে এভাবে খাটিয়েছি। রাম বলে, আমিও সরি, আসলে সেদিন আপনার ব্যাপারে আমার এইভাবে বলা উচিত হয়নি। এরপরে মিথিলা রামকে বলে, চলো আমরা দুজনে যেয়ে একটু ঘুরে আসি। রাম বলে, ম্যাডাম কোথায় যাব? মিথিলা বলে, এমনিতেই একটু এদিক ওদিকে ঘুরে আসি, ঘুরলে মনটা ভালো হবে। দেখা যায় মিথিলার গাড়িতেই তারা দুজন ঘুরতে বের হয়। রাম ড্রাইভ করছিল আর ড্রাইভ করতে করতে সে মিথিলাকে কমপ্লিমেন্ট দিতে থাকে যে শাড়িতে মিথিলাকে অনেক সুন্দর লাগে। মিথিলাও তখন ফ্লার্ট করতে থাকে, তাহলে তুমি আমাকেই বিয়ে করে ফেলো যদি এতই সুন্দর লাগে। আর এভাবেই তারা হাসি ঠাট্টা করতে করতে এগিয়ে যাচ্ছিল। আর এভাবেই ড্রাইভ করতে করতে তারা অনেক দূর চলে আসে। মিথিলা এরপরেই রামকে বলে, জানো রাম, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ঠিক তখনই তার সামনে ছোট্ট সেই সাইকেলটা চলে আসে। এছাড়া রাস্তায় যেহেতু পিন ছড়ানো ছিল, তাই মিথিলার গাড়ির টায়ারটাও পাঞ্চার হয়ে যায়, আর যার ফলে বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। তারা দুইজন সাথে সাথে গাড়ি থেকে নেমে যায় আর সেই ছোটকে মলমপট্টি করে দেয়। এছাড়া বেশ কিছু টাকা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। আর ছোট যেহেতু বোবা ছিল, কিছুই বলতে পারছিল না, সেও তার সাইকেল নিয়ে চলে আসে। এদিকে রাম দেখতে পায় গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। এছাড়া গাড়িতে স্টেফেনি, অর্থাৎ যেটা দিয়ে গাড়ির টায়ার চেঞ্জ করে, সেটাও নেই। বুঝতে পারছিল না এখন কি করবে। এছাড়া এলাকাটাও একেবারেই নিরিবিলি। তখনই সেখানে বাইক দিয়ে একটি লোক যাচ্ছিল। রাম তার কাছে সাহায্য চায় যে মেকানিক শপ এখান থেকে কত দূরে। লোকটা বলে, সামনে একটা রয়েছে, পেছনে একটা রয়েছে, তারা চাইলে যে কোনোটাই যেতে পারে। এছাড়া তারা চাইলে দুজনেই তার বাইক উঠতে পারে, তারা তাদের সামনে মেকানিক শপে নামিয়ে দেবে। কিন্তু মিথিলা যেতে রাজি হয় না, কারণ সেই লোকটা মিথিলার দিকে একটু বাজেভাবে তাকাচ্ছিল। আর মিথিলাও এই বিষয়টা খেয়াল করে, এই জন্য তারা লোকটাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপরে রাম আর মিথিলা দেখতে পায় তারা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার থেকে একটু দূরেই একটা বাড়িতে লাইট জ্বলছে। রাম তখন মিথিলাকে বলে, আপনি এই বাড়িতে একটু অপেক্ষা করুন, আমি সেই মেকানিককে ডেকে নিয়ে আসছি। তারা সেই বাড়িতে যায়, নক করে, দরজা খুলতেই রিকোয়েস্ট করে তাদের সাহায্য করার জন্য। কিন্তু সেই বাড়িতে থাকা লোকটি রেগে যায় আর বলে, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। সেখান থেকে সাহায্য পাওয়ায় ব্যর্থ হওয়ায় রাম তার বন্ধুকে কল করার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় এটা এমন একটা নিরিবিলি এরিয়াতে তারা চলে এসেছে যেখানে নেটওয়ার্কটাও ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছিল না। এদিকে একটু আগেই বাইকে করে যে লোকটা মিথিলা আর রামকে মেকানিক শপের অ্যাড্রেস বলে দিচ্ছিল, সেই লোকটাকে তারই আরও দুইজন বন্ধুর সাথে বসে বারে মদ খেতে দেখা যায়। আর সেই লোকটা মিথিলা আর রামের ব্যাপারে তার বাকি দুই বন্ধুকে বলছিল। তাদের মধ্যে একজন বলে, এখন তাদের মুডটা অনেক ভালো, আর এই মুডে
মিথিলার মতো একটা মেয়ে পেলে বেশ জমে যেত। আর এভাবেই তারা মিথিলাকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। এদিকে মিথিলা আর রাম গাড়ির সামনেই দাঁড়িয়েছিল। আরও একটা লোক সেখানে ছোট্ট একটা স্কুটি করে যাচ্ছিল। রাম তার কাছে সাহায্য চায় যে মেকানিক শপ পর্যন্ত তাদের যেন নামিয়ে দেওয়া হয়। লোকটা রাজি হয়, কিন্তু দেখা যায় সেই স্কুটিটা ছোট ছিল, যার ফলে সেই স্কুটিতে 3 জন যাওয়া যাবে না। মিথিলা বলে, কোনো সমস্যা নেই, তুমি মেকানিক শপে যেয়ে সবকিছু ঠিক করে নিয়ে আসো, আমি এখানেই আছি, আমার কাছে পেপার স্প্রেও আছে, তুমি টেনশন করো না। রাম বলে, ঠিক আছে, আপনি গাড়ি থেকে বের হবেন না, আপনি গাড়িতেই থাকুন, আমি এখনই চলে আসব। একটু পরে মিথিলা খেয়াল করে রাম তার মোবাইলটা গাড়িতেই রেখে গেছে। এজন্য মিথিলা তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে রামকে ডাকতে শুরু করে, কিন্তু রাম ততক্ষণ স্কুটি করে অনেকটা দূর চলে গেছে। মিথিলার ডাক আর সে শোনে না। এরপরেই দেখা যায় লোকটা রামকে মারুতির সে মেকানিক শপে নিয়ে আসে। রাম যখন তাকে টায়ারটা ঠিক করে দিতে বলে, মারুতি তখন সুযোগের সদ্ব্যবহার করে। সে জানে এখান থেকে অন্য একটা মেকানিক শপ অনেক দূরে, আর রাতের বেলা, এই জন্য সে একটা টায়ার ঠিক করার জন্যই 1000 টাকা চেয়ে বসে। রামও নিরুপায় হয়ে বাধ্য হয়ে মারুতির কথায় রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় বাড়ির সেই 3 জন লোক বাইক করে সেই দিক দিয়েই যাচ্ছিল। বাইকের সেই লোকটা মিথিলাকে গাড়ি ভেতরে দেখে বলে, আরে আমি তোমাদের এই মেয়েটার কথাই বলছিলাম। বাকি 2 জন বলে, মেয়েটা তো অনেক জোস। বাইকের সেই লোকটা বলে, মেয়েটার সাথে আরো একটা লোকও রয়েছে। অন্য একজন বলে, কিন্তু এখন তো আশেপাশে নেই, মেয়েটি একাই রয়েছে, চলো আমরা যাই। কিন্তু তাদের সাথে আরও একজন যে ছিল সে একটু ভয় পাচ্ছিল, বলে, চলো, এসবের দরকার নেই, বাসায় যেতে যেতে লেট হবে, আর বাসায় লেট হলে বাবা বকবে। কিন্তু বাকি 2 জন তার কোনো কথাই শোনে না। তারা গাড়ির কাছে চলে যায় এবং গাড়ির দরজা খোলার চেষ্টা করে। মিথিলা আগে থেকেই গাড়ির সবগুলো দরজা বন্ধ করে রেখেছিল, যার ফলে তারা খুলতে পারছিল না। এছাড়া মিথিলা ওই সময়টাতে ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু তাদের দরজা খোলার শব্দ শুনে মিথিলা জেগে যায়, চিৎকার করে, কিন্তু আশেপাশে কোনো লোকই ছিল না। এরপরে হঠাৎ করে মিথিলা দরজা খুলে একজনের মুখে পেপার স্প্রে মেরে দেয় আর দৌড়াতে শুরু করে। অন্যদিকে দেখা যায় মারুতি রামের টায়ারটা ঠিক করে দেয়। রাম তখন মারুতিকে বলে, ভাইয়া, আমাকে একটু আবার গাড়ির কাছে পৌঁছে দেবেন। মারুতি আবারও সুযোগের সদ্ব্যবহার করে আর বলে, খরচা হবে। তখনই রাম তাকে আবারও 1000 টাকা দেয়। আর দেখা যায় মারুতি তখন তার সাইকেলটা বের করে, অর্থাৎ সাইকেল দিয়ে ড্রপ করার জন্য সে রামের কাছ থেকে 1000 টাকা নিয়েছে। তার উপর আবার সাইকেলটা রামকেই চালাতে হবে। এদিকে মিথিলা দৌড়াতে দৌড়াতে সেই বাড়িতে চলে আসে, যে বাড়িতে কিছুক্ষণ আগেই তারা সাহায্য চাওয়ার জন্য এসেছিল। আর এটা দেখে সেই 3 জন বাড়ির গেটের বাইরেই লুকিয়ে পড়ে। যদি এই বাড়ির লোকরা তাদের দেখে ফেলে তাহলে খবর আছে, এই জন্য তারা ভয়ে সেখানেই লুকিয়েছিল। মিথিলা বারবার দরজা নক করছিল, আর একটা সময় তারা 3 জনই ভয় পেয়ে সেখান থেকে কেটে পড়ে। এদিকে মিথিলা সেটা আর জানত না। দরজা খুলছিল না দেখে মিথিলা অন্য একটা দরজায় নক করে, আর সেই দরজাটা খোলা ছিল। মিথিলা সেটা হুট করেই খুলে ফেলে আর দেখতে পায় সেই বাড়িতে বেশ কয়েকজন লোক গাঁজা প্যাকেট করছিল। সেখানে যারা এই কাজগুলো করছিল তাদের মধ্যে সেই ছোট্ট ছেলে ছোটও ছিল। মিথিলা হতবাক হয়ে যায়। তখনই সেই বাড়ির একজন মহিলা পেছন থেকে এসে মিথিলাকে ধাক্কা দিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে দেয় এবং তার হাত পা মুখ বেঁধে সেখানেই বসিয়ে রাখে। সেই মহিলা বলে, আমি তোমাকে বলেছিলাম এই বাড়িতে আসতে না আর এখান থেকে চলে যেতে, কিন্তু তুমি কথা শোনোনি। এখন তুমি এসব কিছু দেখে ফেলেছ। তোমাকে যদি আমরা এখান থেকে ছেড়ে দিই তাহলে তুমি বাইরে যেয়ে সবকিছু বলে দেবে, আমাদের ব্যবসার 12টা বেজে যাবে। আর দেখা যায় সেই লোকগুলোর মধ্যে একজন ছিল হেড কনস্টেবল। এই হেড কনস্টেবলই ছিল এদের হেড, সেই সব কিছু করাতো। এদিকে দেখা যায় সেই বাড়ির যে মালিক ছিল সে বলতে থাকে, মালগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলো, এরপরে এই মেয়েটাকে ছেড়ে দিতে হবে। হেড কনস্টেবল বলে, মেয়েটাকে তো ছেড়ে দেবে, মালগুলো লুকিয়ে ফেলবে, কিন্তু বাগিচার কি হবে? অর্থাৎ এখানেই তারা গাঁজার গাছ চাষ করে। হেড কনস্টেবল বলে, কিছুদিন পরেই আমার রিটায়ারমেন্ট, এটা যদি চারপাশে ছড়িয়ে পড়ে আর নামটা যদি আমার উপরে এসে পড়ে তাহলে আমি পেনশনের টাকাও পাবো না। এক কাজ করো, মেয়েটাকে মেরে ফেলো আর মাটির নিচে পুঁতে দাও। কথাটা শুনে হতবাক হয়ে যায় মিথিলা। হেড কনস্টেবল সেখানে থাকা একজন লোককে বলে, দায়িত্বটা আমি তোমাকে দিলাম, কোনো রক্তপাত ছাড়াই মেয়েটাকে মেরে ফেলবে আর মাটির নিচে এমনভাবে পুঁতে ফেলবে যেন মনে হয় এখানে এই মেয়েটি কখনো আসেইনি। এদিকে রাম আর মারুতি যখনই গাড়ির কাছে আসে, রাম দেখতে পায় সেখানে মিথিলা নেই। সে ভয় পেয়ে যায়। সাথে সাথে গাড়িতে থাকা তার মোবাইল দিয়ে মিথিলাকে কল করতে থাকে, কিন্তু মিথিলার ফোনটা তো সেই লোকদের কাছে যারা ফোনটা ধরছিলই না। তখন রাম মারুতিকে বলে, আসলে আমার সাথে আরও একটি মেয়ে ছিল, কিন্তু
সেই মেয়েটিকে আশেপাশে দেখছি না, আপনি প্লিজ মেয়েটিকে একটু খুঁজে বের করার চেষ্টা করুন। মারুতিও বলে ঠিক আছে। কিন্তু মারুতি যখনই বুঝতে পারে এখানে কোনো বিপদ হতে পারে, পুলিশি ঝামেলা হতে পারে, সাথে সাথে রাস্তায় থাকা পিনগুলো উঠিয়ে নেয়। কারণ পুলিশ যদি একবার তদন্ত করে আর দেখতে পায় এই পিনগুলোর কারণে গাড়ি পাঞ্চার হয়েছে, তাহলে পুলিশ অবশ্যই তাকে ধরবে। এদিকে সেই বাড়িতে থাকা ছোট সবাইকে ইশারা করে বলতে থাকে, এই ম্যাডাম অনেক ভালো, আপনার ওকে ছেড়ে দিন। কিন্তু হেড কনস্টেবল রেগে যায় আর বলে, তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা করো, নয়তোবা তোমাকেও মাটির নিচে গেড়ে রাখবো। একটু পরেই রাম সেই বাড়িতে আসে, দরজা নক করতে থাকে। সেই বাড়ির মহিলা দরজা খোলে এবং রেগে যায় আর রামকে বলে, তুমি আবারও আমাদেরকে ডিস্টার্ব করছো, তোমাকে তো বলেছি আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। এভাবে যদি তুমি আরও একবার দরজায় নক করো তাহলে আমরা পুলিশে কমপ্লেন করব। অবশেষে রাম সেখান থেকে চলে আসে। এদিকে হেড কনস্টেবল বলে, তাড়াতাড়ি সবকিছু শেষ করে ফেলো, কাজগুলো শেষ করে আমাকে খবর দাও। সেখানে আসার পরে মারুতি রামকে বলে, আপনি পুলিশ স্টেশনে চলে যান, পুলিশে একটা কমপ্লেন করুন। রাম বলে, পুলিশ স্টেশন কোথায়, আমাকে একটু সেখানে নামিয়ে দিন। মারুতি বলে, না না, সেটা পারবো না, এমনিতে অনেক রাত হয়ে গেছে, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। রাম তাকে আবারও রিকোয়েস্ট করে আর বেশ কিছু টাকা দেয়। আর অবশেষে মারুতি রামকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এদিকে দেখা যায় তারা গাঁজাগুলো প্যাকেট করে ফেলছিল এবং যখনই ঘর পরিষ্কার করছিল তখনই লুকিয়ে ছোট মিথিলার হাতে একটা লাইটার দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় মারুতি রামকে তার গাড়িতে করেই পুলিশ স্টেশনে নিয়ে এসেছিল। ঠিক রাম আসার আগেই সেই হেড কনস্টেবলকে দেখা যায় থানায় চলে আসতে। মারুতি সেখান থেকে চলে যায়। এদিকে রাম চলে আসে হেড কনস্টেবলের কাছে আর সেই মিসিং কমপ্লেনটা লেখানোর কথা বলে। তখনই হেড কনস্টেবল আরও একজন কনস্টেবলকে ডেকে বলে, আমার কাছে এসব ছোটখাটো কেস পাঠিও না। এতে রাম রেগে যায়, একটা মেয়ে মিসিং হয়ে গেছে আর সেই কেসটা আপনার কাছে ছোটখাটো মনে হচ্ছে। এতে হেড কনস্টেবল প্রচণ্ড রেগে যায়। আর কেন যে রেগে যায় সেটা তো আমরা জানি। হেড কনস্টেবল রামকে 2-4টা চড়থাপ্পড় মেরে তাকে লকআপে আটকে দেয়। রাম হতবাক হয়ে যায়, চিৎকার করে বলতে থাকে, আমি থানায় এসেছি মিসিং কমপ্লেন লেখাতে, আর আপনি আমাকে লকআপে ভরে দিলেন, আমি তো কোনো ক্রিমিনাল নই। এদিকে মিথিলাকে মেরে ফেলার দায়িত্ব যে লোকটাকে দেওয়া হয়েছিল সেই লোকটা মিথিলার হাত পায়ের বাঁধন খুলে তাকে বাইরে নিয়ে আসে। আর তখনই মিথিলা তাকে ধোকা দিয়ে দৌড়াতে শুরু করে আর একটা বাগানের ভেতর এসে লুকিয়ে পড়ে। এদিকে দেখা যায় ছোটুকে চা নিয়ে থানায় চলে আসে। আর যখনই সে চা দিচ্ছিল সে লকআপের ভেতরে রামকে দেখতে পায় আর সে ইশারায় তাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু রাম তার ইশারাই বুঝতে পারে না। এদিকে সেই লোকটা মিথিলাকে ধরে ফেলে এবং তার হাত পা আবারও বেঁধে দেয়। একটু পরেই দেখা যায় সেই থানার এসআই থানায় আসে আর লকআপে রামকে দেখার পরে রামের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু হেড কনস্টেবল মিথ্যে বলে যে এই রাম মদ খেয়ে থানায় এসে মাতলামি করছিল, এই জন্য লকআপে তাকে আটকে রেখেছি। কিন্তু অন্য একজন কনস্টেবল এসে আসল সত্যিটা এসআইকে বলে দেয় যে রাম এখানে এসেছিল একটি মেয়ের মিসিং কমপ্লেন লেখানোর জন্য, কিন্তু হেড কনস্টেবল রেগে গিয়ে উল্টো তাকেই চড়থাপ্পড় মেরে লকআপে আটকে দিয়েছে। এতে এসআইও রেগে যায় আর হেড কনস্টেবলকে বকাঝকা করে রামকে তাড়াতাড়ি লকআপ থেকে ছোটায়। রাম যখনই তাকে গাড়ির কাছে নিয়ে আসে এবং পুরো বিষয়টা খুলে বলে, তখন এসআই আরও নিশ্চিত হয়ে যায় যে রাম সত্যি বলছে। তখন সে হেড কনস্টেবলকে আরও কথা শোনায়। সে এসআই বলে, আপনি কয়েকদিন পরে রিটায়ার হবেন আর এখন পর্যন্ত জানেন না ডিউটিটা কিভাবে করতে হয়। লোকটা এসেছে একটা মেয়ের মিসিং কমপ্লেন লেখাতে আর আপনি নিজের জেদ দেখিয়ে তাকেই লকআপে ভরে দিয়েছেন। আপনার কাছে এটা ছোট কেস মনে হয়? হেড কনস্টেবল তখন মাথা নিচু করে থাকে। এদিকে দেখা যায় মিথিলা তার কাছে থাকা সেই লাইটারটা দিয়ে তার হাতের বাঁধনগুলো একটু একটু করে পুড়িয়ে ফেলছিল আর সেই লোকটা মিথিলার সামনে একটা বড় গর্ত খুঁড়ছিল যাতে করে মিথিলাকে মেরে সেই মাটির গর্তে চাপা দিয়ে দিতে পারে। এদিকে রাম সেই এসআইকে শুরু থেকে যা যা হয়েছে সবকিছু খুলে বলে। তারা ঘটনাস্থলে চলে আসে, অর্থাৎ রাম আর ছোটু যেখানে অ্যাক্সিডেন্ট করেছিল। সেখানে আসার পরে একজন কনস্টেবল রাস্তার ভেতরে কয়েকটা পিন দেখতে পায় আর সেটা দেখার পরেই সে এসআইকে দেখায় আর বলে, এর আগেও 2জন কমপ্লেন করেছিল রাস্তার মাঝে এভাবে পিন ছড়িয়ে মারুতির টাকা ইনকাম করছে। তাড়াতাড়ি সে হেড কনস্টেবল সেখানে চলে আসে আর এসআইকে বলে, হ্যাঁ স্যার, আমিও ওর ব্যাপারে শুনেছি, নিশ্চয়ই মারুতি এসব কিছু করেছে। তখন রাম সে এসআইকে বলে, না না স্যার, মারুতি এটা করতে পারে না, কারণ আমি তার কাছে টায়ার পাঞ্চার ঠিক করতে গিয়েছিলাম, সে আমার সাথে বেশ খানিকটা সময় ছিল, তাহলে সে কিভাবে মিথিলাকে কিডন্যাপ করবে? হয়তোবা রাস্তার ভেতরে পিন ছড়িয়ে সে গাড়ির টায়ার পাঞ্চার করিয়েছে, এই কাজটা সে নিশ্চিত করেছে, কিন্তু কিডন্যাপিং তাকে দিয়ে হবে না, এর পেছনে অন্য কারো হাত রয়েছে।
আর এদিকে এসব শোনার পরে হেড কনস্টেবল ধীরে ধীরে ঘাবড়ে যেতে থাকে। রাম বলে, মারুতি যে এটা করেনি আমি নিশ্চিত, কারণ সেই আমাকে বলেছিল পুলিশ স্টেশনে আসার জন্য। ও যদি কিছু করত তাহলে সে আমাকে পুলিশ স্টেশনে আসতে বলতো না। এদিকে আশেপাশে খুঁজে আরও একজন কনস্টেবল একটা বিয়ারের বোতল পায়। সেই বিয়ারের বোতলটা সে এসআইকে দেয় আর বলে, বিয়ারের বোতলটা দেখে মনে হচ্ছে এটা কি কিছুক্ষণ আগে খেয়েই ফেলা হয়েছে, চলুন আমরা মদের দোকানে যেয়ে জিজ্ঞেস করি। তারা মদের দোকানে চলে আসে, কিন্তু সেই মদের দোকানটা ইতোমধ্যে বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে মদের দোকানের সেই লোকটাকে ঘুম থেকে ডেকে তুলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। রাম জিজ্ঞাসাবাদ করে, তখন সেই লোকটা বলে, হ্যাঁ আসলে এই মদের দোকানে যে তারা তিনজন বসে মিথিলার ব্যাপারে কথা বলছিল নেশার ঘরে, তখন এই লোকটা শুনে ফেলেছে। আর রাম আর পুলিশকে সেই লোকটা বলে দেয় যে সে কি কি শুনেছে, এবং সেই তিনজনের মধ্যে একজন ছিল এই গ্রামেরই গ্রাম প্রধানের ছেলে, যার ফলে সহজেই পুলিশ তাকে ধরে ফেলে। প্রথমে তো সে একেবারেই অস্বীকার করে, কিন্তু তার যে দুইজন বন্ধু ছিল তাদের মধ্যে একজন মিথিলা যখন গাড়ির দরজা খুলে পালিয়েছিল তখন গাড়ির ভেতর থেকে ছোট্ট একটা জিনিস তার সাথে নিয়ে এসেছিল। রাম আর পুলিশ সেটা খুঁজে বের করে ফেলে, আর অতঃপর তারা ধরা পড়ে যায়, তাই তারা সত্য বলতে বাধ্য হয়। তারা বলে মদের ঘরে তারা তিনজন মিথিলাকে ধাওয়া করেছিল, কিন্তু মিথিলা তাদের মুখে পেপার স্প্রে মেরে সামনেই সেই বাড়িতে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই হেড কনস্টেবল ঘাবড়ে যায় আর বলে, স্যার এরা মিথ্যে বলছে, নিশ্চিত এরাই মিথিলাকে কিডন্যাপ করেছে এবং কোথাও লুকিয়ে রেখেছে। এদিকে এসআই সে হেড কনস্টেবলের কোনো কথাই শোনে না আর বলে, আপনি কি করে নিশ্চিত হলেন যে এরাই কিডন্যাপ করেছে আর মিথিলা সেই বাড়িতে যায়নি? তখন হেড কনস্টেবল কোনো উত্তরই দিতে পারে না, এই জন্য এসআই পুলিশ নিয়ে সেই বাড়িতে চলে আসে। এদিকে সেই লোকটা দেখা যায় মিথিলার সামনেই বসেছিল, এখনই তাকে মেরে ফেলবে আর মাটির গর্তে মাটি চাপা দিয়ে দেবে। তখনই সে মিথিলার দেহের লোভে পড়ে যায়, ভাবে মেয়েটাকে তো মেরেই ফেলবো, তার আগে তার সাথে একবার এনজয় করে নেই। অর্থাৎ মিথিলাকে সে রেপ করার কথা ভাবছিল। এদিকে মিথিলা ইতোমধ্যে সেই গ্যাস লাইট দিয়ে তার হাতের বাঁধন পুড়িয়ে ফেলেছিল। সে তার হাতকে ছাড়িয়ে নিয়ে লোকটার গোপন অঙ্গে আঘাত করে সেখান থেকে পালাতে শুরু করে। মিথিলা খুব তাড়াতাড়ি লোকটার কাছ থেকে চাবি নিয়ে বাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই সেই লোকটা পেছন থেকে চলে আসে আর মিথিলার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এদিকে রাম আর পুলিশ ওই সময়টাতে সেই বাড়িতে চলে আসে আর পুরো বাড়িতে মিথিলাকে খোঁজে, কিন্তু কোথাও মিথিলাকে তারা দেখতে পাচ্ছিল না। ঠিক ওই সময়টাতে রাম আর পুলিশরা সেখানে একটু কাদা দেখতে পায়, যেখানে একটা পায়ের ছাপ ছিল, আর সেই পায়ের ছাপ যেদিকে যাচ্ছিল তারাও সেদিকে যেতে শুরু করে। কিছুদূর এগিয়ে আসার পরপরই রাম মিথিলাকে আহত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে। আসলে পুলিশ সেখানে চলে এসেছে, এটা টের পেয়েই সেই খুনি সেখানে লুকিয়েছিল। আর রাম সেখানে যাবার পরেই সে পেছন থেকে রামের উপরে হামলা করে। রাম তার সাথে ফাইট করতে শুরু করে, তখনই পুলিশও সেখানে চলে আসে আর লোকটাকে অ্যারেস্ট করে নেয়। মিথিলা ইতোমধ্যে রক্তক্ষরণের ফলে অজ্ঞান হয়ে গিয়েছিল। রাম সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে আসে। মিথিলার ট্রিটমেন্ট করার পরে অবশেষে পরের দিন সকালবেলাতে তার জ্ঞান ফেরে। এতক্ষণে মিথিলা বুঝতে পেরেছে অত রাতে ওইভাবে ইমোশনের বশে এত দূর ড্রাইভ করে আসা ঠিক হয়নি, তার ভুল হয়েছে, আর এই জন্য সে রামকে আবারও সরি বলে। তখনই রাম কেঁদে ফেলে আর কাঁদতে কাঁদতে মিথিলাকে বলে, ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, তারা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু তারা আমাকে ছেড়ে চলে গেছে। এরপরেই আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছিলাম কলেজ লাইফে, কিন্তু সেও আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। এরপরে আমি আমার লাইফে পুরোপুরি একা হয়ে গিয়েছিলাম। এর অনেক দিন পরে আপনি আমার লাইফে আসলেন, আমার উপরে ভালোবাসার দেখানোর চেষ্টা করলেন, এতে আমার ভালো লাগতো। আমিও চাইতাম আমার ভালোবাসাটা প্রকাশ করতে, কিন্তু আমার ভয় হতো যদি আপনিও আমাকে সবার মতো ছেড়ে চলে যান। আপনি আমার সাথে যেমন ব্যবহার করেছেন আমার মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু জানি না সত্যি আপনি আমাকে ভালোবাসেন কিনা। কিন্তু এর মাঝে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। যদি সত্যি আপনি আমাকে ভালোবাসেন তাহলে চলুন আমরা বিয়ে করে ফেলি। মিথিলাও কেঁদে কেঁদে হ্যাঁ বলে দেয়। অন্যদিকে সেই হেড কনস্টেবলের মুখোশ খুলে যায়, কারণ সেই বাড়িতে রেড করার পরে মাদকসহ সেই লোকটাকে ধরে ফেলে, আর সেই লোকটা হেড কনস্টেবলের মুখটাও খুলে দেয়। সবশেষে বলা যায় মুভিটা আমাদের গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেয়, আর সেটা হলো সময়। জীবন সবসময় আমাদের তৃতীয় সুযোগ দেয় না, কিন্তু যখন দেয় তখন ইগো বা সামাজিক অবস্থানের চেয়ে মনের কথা শোনাটা বেশি জরুরি হয়ে পড়ে। পেশাগত জীবনে হয়তো আমরা সবাই উঁচুতে পৌঁছাতে চাই, কিন্তু দিন শেষে একজন মানুষের সাথে কাটানো সেই সহজ মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বেশি মানসিক শান্তি এনে দেয়।
তাই আপনার জীবনেও যদি এমন কেউ থাকে যাকে আপনি মনের কথাটি বলতে পারেননি, তবে দেরি করবেন না, কারণ পরিস্থিতি বদলে যাওয়ার আগেই মনের কথা বলে দেওয়াটাই সব থেকে উত্তম। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনার কি মনে হয় রাম আর সীতার এই পরিণতি কি ঠিক ছিল, নাকি গল্পটা ভিন্নভাবেও শেষ হতে পারত? আপনার মতামত কমেন্ট করে জানান। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।